কলকাতার কলেজ স্ট্রিটের পুরনো বুক স্টলে দাঁড়িয়েই অর্কর চোখে পড়ে এক মলিন কালো খাতার মতো বই। মলাটে লেখা ছায়ার নোটবুক। বইওয়ালা রহস্যময় হাসি দিয়ে বলল, এটা কেউ নেয় না বাবু, নেওয়ার পর ফেরতও দেয় না। অর্ক বইটা উল্টে পাল্টে দেখে, ভেতরে শুধু কয়েকটা ফাঁকা পাতা। তবুও অর্ক কিনে নেয়, কারণ সে রহস্যের বই সংগ্রহ করে। সেই রাতেই বাড়িতে এসে বইটা খুলে দেখে, প্রথম পাতায় হঠাৎ কয়েকটা শব্দ ফুটে উঠেছে, যে সত্য লুকানো তাকেই উন্মোচন করো। অর্ক চমকে ওঠে, পাতাগুলো সন্ধ্যায় ফাঁকা ছিল। পরদিন সকালে অর্ক চোখ মেলে দেখে বইটার দ্বিতীয় পাতায় আবার নতুন লেখা, আজ রাত 8টা, চাঁদের আলো পড়লেই সিঁড়ির তলায় ছায়াকে অনুসরণ করো। অর্ক ভেবেছিল কেউ হয়তো মজা করছে, কিন্তু 8টা বাজতেই তার ঘরের সিঁড়ির তলায় অদ্ভুত একটা ছায়া দেখা যায়, যেন মানুষের, কিন্তু কোনো দেহ নেই। ছায়াটা ধীরে ধীরে সরে গিয়ে ইশারা করতে থাকে। অর্ক সাহস করে অনুসরণ করে। ছায়া তাকে নিয়ে যায় পুরনো স্টোর রুমে, যেখানে একটা ধুলো মাখা আলমারির দরজা খুলতেই পড়ে যায় ছোট্ট কাঠের বক্স। বাক্সে একটা রূপোর চাবি আর একটা পুরনো ছবি। ছবিতে একজন মানুষ, অর্কের মতো চেহারা, কিন্তু 1950-এর দশকের পোশাক। অর্ক ছবিটা বাবা মাকে দেখায়। তার বাবা বিস্মিত হয়ে বলেন, এই মানুষটাকে আমি চিনি, তোমার দাদুর ছোট ভাই অচিন্ত। তিনি নাকি হঠাৎ হারিয়ে গিয়েছিলেন, কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। অর্ক অবাক হয়ে বইটা খুলে দেখে, তৃতীয় পাতায় নতুন লেখা, হারিয়ে যাওয়া অচিন্তের সত্য খুঁজে পেতে হলে পুরনো বাড়ির কুয়োর তলায় দেখো। পরদিন অর্ক তার বাবা সহ পুরনো গ্রামের বাড়িতে যায়। বাড়ির পিছনে শুকনো কুয়াটা দশকের পর দশক বন্ধ পড়ে আছে। অর্ক রূপোর চাবি ঘুরিয়ে কুয়োর পাশের লোহার ঢাকনা খুলতেই একটা বাতাস বেরিয়ে আসে, যেন কেউ অনেকটা সময় বন্দি ছিল সেখানে। তারা কুয়োর ভেতর নামতেই একটা সিঁড়ি পাওয়া যায়, অদ্ভুতভাবে শুকনো আর অক্ষত। নিচে নেমে তারা একটা ছোট ঘর দেখে, টেবিলের ওপর ডায়েরি আর পাশে কঙ্কাল, মানুষটার হাতের আঙুলের রূপোর আংটি, যেটা অর্ক ছবিতে দেখেছিল। অর্ক ডায়েরিটা খুলে পড়ে, আমার ছায়া আমাকে বাঁচাতে চাইছে, কেউ আমাকে হত্যার চেষ্টা করছে, আমার নিজের ভাই। অর্ক শিউরে ওঠে। বাড়ির লোকের ইতিহাস ঘাটলে জানা যায় সম্পত্তি নিয়ে বিরোধ ছিল, অচিন্তকে নাকি খুন করা হয়েছিল, কিন্তু লুকানোর জন্য তাকে কুয়োর তলায় আটকে মরতে দেওয়া হয়। বাড়ি ফিরে অর্ক দেখলো নোটবুকের শেষ পাতায় শেষ লেখা, এবার আমার কাজ শেষ, সত্য প্রকাশ হয়েছে। তারপর শব্দগুলো হালকা ধোঁয়ার মতো মিলিয়ে যায়, বইটা আবার পুরোপুরি ফাঁকা। সেই মুহূর্তে অর্কের ঘরের কোণে কালো ছায়াটা আবার দেখা যায়, এবার শান্ত ধীর। ছায়া হাত তুলে যেন ধন্যবাদ জানায়, তারপর ধীরে ধীরে মিলিয়ে যায় বাতাসের সঙ্গে। অর্ক অচিন্তের মৃত্যু সম্পর্কে থানায় জানায়। পুরনো বাড়ির তদন্তে সত্য প্রমাণিত হয়। পরিবারের ইতিহাসের এক অন্ধকার অধ্যায় প্রকাশ পায় অবশেষে। আর ছায়ার নোটবুক, অর্ক যতই চেষ্টা করুক আর কোনো লেখা কখনো দেখা যায় না। বইটা হয়তো তার কাজ শেষ করেছে। অর্ক ভেবেছিল রহস্যের পথ শেষ, কিন্তু ঘটনার 1 মাস প্রায় পরে এক ঝোড়ো রাতের দরজার সামনে ঠক ঠক শব্দে ঘুম ভাঙে। দরজা খুলতেই কেউ নেই, শুধু বৃষ্টি ভেজা মেঝেতে পড়ে আছে কালো সেই নোটবুকটা। অবাক হয়ে অর্ক তুলে নেয়। কয়েক সপ্তাহ আগেও এই বইটা ফাঁকা ছিল, কিন্তু এবার প্রথম পাতায় লাল কালিতে লেখা, সত্যের শেষ অধ্যায় এখনো বাকি, এবার সময় তোমার। অর্কের হাত ঠান্ডা হয়ে আসে। পরদিন রাত 12টার পর ঘরের দেওয়ালে মৃদু আলো পড়ে। আলোটা কোনো ল্যাম্প বা গাড়ির নয়, বরং মানুষের ছায়া, কিন্তু এবার ছায়াটা অচিন্তের নয়, অন্য কারো। ছায়াটা টেবিলের ওপর রাখা নোটবুকের দিকে ইশারা করে। অর্ক বইটা খুলতেই দ্বিতীয় পাতায় শব্দ ফুটে ওঠে, যে তোমাকে দেখছে তাকে খুঁজে বের করো। অর্ক ঘাড় ঘুরিয়ে তাকায়, কেউ নেই, কিন্তু অনুভব করছে কেউ যেন তাকিয়ে আছে খুব কাছে থেকে।
অর্ক বইয়ের নির্দেশ মেনে বাড়ির আশেপাশে খোঁজ শুরু করে। প্রতিবেশী দাদু বলেন, কাল থেকে তোমার বাড়ির আশেপাশে এক অচেনা লোক ঘোরাঘুরি করছে। মুখটা ভালো দেখা যায় না, মনে হয় তোমার দিকে তাকিয়ে থাকে। অর্কের গা শিউরে ওঠে। ফিরে এসে নোটবুক খুলতেই নতুন লেখা। তার নাম বিরাজ। সে জানে অচিন্তের সত্য প্রকাশ পেয়েছে। সে চায় সত্যের শেষটুকু কাছে তুমি না পৌঁছাও। অর্ক বুঝতে পারে এটা এবার কেবল অতৃপ্ত আত্মা নয়, জীবিত শত্রুও আছে। নোটবুকের 3য় পাতায় লেখা আসে, পুরনো বাড়ির দোতলার কাঠের তক্তার নিচে যা লুকানো আছে সেটাই আসল প্রমাণ। অর্ক আবার গ্রামের বাড়িতে যায়। দোতলায় পৌঁছে দেখে এক কোণে অনেকটা জায়গায় নতুন ধুলো, কারো পায়ের ছাপ, মানে কেউ আগে এসেছে। কাঠের তক্তা খুলতেই পাওয়া যায় ছোট্ট লোহার বাক্স। ভাঙা তালা দেখে বোঝা যায় কেউ আগে খুলতে চেষ্টা করেছে। বাক্সে রয়েছে অচিন্তের লেখা আরো কাগজ আর কিছু পুরনো নথি, যেগুলো থেকে বোঝা যায় পরিবারের সম্পত্তির আসল মালিকানা বদলের পুরনো ষড়যন্ত্র। সেই মুহূর্তেই পিছন থেকে কারো ছায়া পড়ে দেয়ালে। অর্ক ঘুরতেই দেখে একজন মানুষ নিশ্চুপ দাঁড়িয়ে, মুখে দাড়ি, চোখে রাগ আর ভয়। সে নিশ্চয়ই সেই বিরাজ। বিরাজ ঠান্ডা গলায় বলে, তুই নাক গলাচ্ছিস কেন? এই ঘটনার সত্য চাপা পড়লেই আমাদের সুবিধা, নইলে আমার পরিবার ধরা পড়বে। অল্প পিছিয়ে যায়। বিরাজ এগিয়ে আসে। ঠিক সেই সময় ঘরের দেয়ালে আরেকটা ছায়া ভেসে ওঠে, অচিন্তের ছায়া। বিরাজ চমকে পিছিয়ে পড়ে। ছায়াটা যেন ইশারা করে অর্ককে, দৌড়াও। অর্ক দোতলার জানলা দিয়ে লাফ দিয়ে নিচে নেমে আসে। বুক শ্বাস বন্ধ হওয়ার মতো দৌড়ে বাড়ির বাইরে চলে আসে। বাড়িতে ফিরে অর্ক শেষবারের মতো এবার লেখা, বিরাজ শুধু একজন নয়, সত্য লুকাতে যারা চাইছে তারা অনেকেই। শেষ প্রমাণ পুলিশে দাও, আমি তোমার সঙ্গে আছি। তার নিচে শেষ লাইন, ছায়া কেবল মৃতের নয়, সত্যের। অল্প পরদিন থানায় সব কাগজ জমা দেয়। তদন্তে উঠে আসে দীর্ঘদিনের সম্পত্তি জালিয়াতি, অচিন্তের নিখোঁজ হয় অনেকের হাত থাকার পরেও। বিরাজ গ্রেপ্তার হয়। আরো 2জন পরিবারের দুঃসম্পর্কের লোকের বিরুদ্ধে মামলা আদালতে ওঠে, আর অর্ককে প্রধান সাক্ষী হিসেবে জানা হয়। যদিও তার সবচেয়ে বড় সাক্ষী ছিল অদৃশ্য ছায়া। সব ঘটনা শেষ হতেই এক রাতে আবার নোটবুকটা শব্দ করে নিজে নিজে খুলে যায়। শেষ পাতায় ধীরে ধীরে লেখা ফুটে ওঠে, তোমার সাহসেই সত্য বেঁচে থাকলো, এবার আমার চলে যাওয়ার সময়। তারপর বইটা নিজেই বন্ধ হয়ে যায়। আর কখনো কোনো নতুন লেখা দেখা যায় না। দেয়ালের কোণে মৃদু ছায়া একবার দেখা যায়, ধন্যবাদ জানানোর মতো হাত তোলে, আর মিলিয়ে যায় অন্ধকারে। অর্ক আদালতে প্রধান সাক্ষী। পরদিনই প্রথম শুনানি। রাতে বেশ দেরিতে পড়াশোনা করেছিল। হঠাৎই টেবিলের ওপর রাখা ফাঁকা নোটবুকটা নিজে নিজে খুলে যায়। পাতা উল্টে গিয়ে থেমে যায় মাঝখানে। সেখানে ধোঁয়ার মতো অক্ষর ভেসে ওঠে, এবার যে বিপদ আসছে সে মানুষের নয়। অর্কের বুক কেঁপে ওঠে। যদি মানুষ না হয় তবে কি? সেদিন রাতেই অর্ক দেখতে পায় জানলার পাশে অচিন্তের ছায়া দাঁড়িয়ে আছে। তবে আর ছায়ার উপস্থিতি কেমন যেন নির্ভর। ছায়া দুহাত তোলে, যেন কিছু বলতে চাইছে। তারপর অর্কের চোখের সামনে ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করলো। অর্ক ঘাবড়ে ওঠে, থামো, কি হচ্ছে? তুমি কোথায় যাচ্ছ? নোটবুকের নতুন লেখা, যে শক্তি আমাকে বেঁধে রেখেছিল সে এবার তোমার দিকে আসছে। পরদিন আদালতে যাওয়ার পথে এক পুলিশ অফিসার অর্ককে আলাদা ডেকে বলে, তোমার জন্য একটা জিনিস এসেছে, আমরা জানি না কে দিয়েছে। খাম খুলতেই অর্কের চোখ বড় হয়ে যায়। ভিতরে কয়েক দশক আগে তদন্ত নথি, KD ফাইল, কিডন্যাপড ডিসঅ্যাপিয়ার্ড ক্যাটাগরি।
নথিতে লেখা অচিন্তের নিখোঁজ হওয়ার সময় একই অঞ্চলে আরো একজন লোক হারিয়ে যায়, তার নাম দেবাশিস রায়। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, লোকটা নিখোঁজ হওয়ার আগে কয়েকদিন ধরে ছায়ার মতো আচরণ করত, কারোর সামনে কথা বলতো না, আর রাত হলে দেয়ালের দিকে তাকিয়ে থাকতো। অর্কের শরীর ঠান্ডা হয়ে যায়। শুনানির সময় বিচারকের পিছনে দেয়ালে হঠাৎ এক অদ্ভুত ছায়া দেখা যায়। ছায়াটি মানুষের মতো নয়, যেন লম্বা ভাঙাচোরা আকার। এটা দেখে অর্কের গা শিউরে ওঠে। এমন ছায়া কখনো দেখা যায়নি। ছায়া ধীরে ধীরে নড়ে। অর্ক তাকিয়ে থাকে। আদালতে সবাই ব্যস্ত, কেউ ছায়াটা দেখতে পায় না। ছায়া ইশারা করে অর্ককে, বের হও। অর্ক কোনো মতে অনুমতি নিয়ে বাইরে বের হয়। করিডোরে যেতেই হঠাৎ আলো নিভে যায়। অন্ধকারে অর্ক দেখতে পায় সেই একই ভাঙাচোরা ছায়া তার সামনে। ছায়া দীর্ঘ গলা করে বলে, সত্যকে যারা লুকিয়েছে তাদের মধ্যে একজন এখনো বাকি। অচিন্তের মৃত্যু যে পরিকল্পনা করেছিল সে এখনো মুক্ত। অর্ক কাঁপা গলায় জিজ্ঞেস করে, কে? ছায়াটা মাথা নেড়ে বলে, ছায়ারা নাম বলে না, সত্য দেখায়। ছায়া অর্ককে আদালত ভবনের পিছনের পুরনো রেকর্ড রুমে নিয়ে যায়। দরজা বন্ধ, কিন্তু ছায়া দরজার ওপর হাত রাখলেই কাঠের শব্দ করে খুলে যায়। ভেতরে ধুলো, জাল আর পুরনো ফাইল। ঠিক মাঝখানে একটা ফাইল চিহ্নিত করা, CFL কেস 1952। অর্ক ফাইল খুলে দেখে অচিন্তের পরিবারে যিনি তত্ত্বাবধায়ক ছিলেন তার নাম রবীন্দ্র ঘোষ, যে নাকি হঠাৎ বিদেশে চলে যায় পরের বছর। অর্ক কিছুক্ষণ চিন্তা করে। রবীন্দ্র ঘোষ নামটা কোথায় যেন শোনা, মাথায় বজ্রাঘাতের মতো এসে পড়ে। এই রবীন্দ্র ঘোষের ছোট ভাই এখনো বেঁচে আছে, আর সে অর্কদের পরিবারে খুব কাছের পরিচিত। তার নাম রঘুভূষণ ঘোষ, যে আদালতে আজ বিশেষ সাক্ষী হিসেবে দাঁড়িয়েছে। অর্ক আদালতে দৌড়ে ফিরে আসে। ঠিক তখন রঘুভূষণের সাক্ষ্য চলছে। অর্ক বুঝতে পারে লোকটা মিথ্যে বলে অচিন্ত হত্যাকাণ্ড ঢাকতে চাইছে। হঠাৎ আদালতের আলো ঝলসে পড়ে। সকলের সামনে দেখা যায় দেয়ালে আবার সেই অদ্ভুত ভেঙে যাওয়া ছায়া। লম্বা ছায়াটা ঘুরে দাঁড়ায়, আর অর্ক হঠাৎ বুঝতে পারে এই ছায়াটা অচিন্তের নয়, এটা দেবাশিস রায়ের আত্মা, সেই একই নিখোঁজ লোক যে একই পরিবারের ষড়যন্ত্রে মারা গিয়েছিল। দেবাশিসের ছায়া রঘুভূষণের দিকে ইঙ্গিত করে। এটাই সত্যিকারের খুনি পরিবারের উত্তরসূরি। আদালতে সবাই স্তব্ধ। রঘুভূষণ চিৎকার করে ওঠে, আমি কিছু করিনি, এটা মিথ্যে। ঠিক তখন নোটবুকের পাতায় লেখা ফুটে ওঠে, অর্কের ব্যাগের ভেতরে, ছায়া কখনো মিথ্যে বলে না। পুলিশ দ্রুত তদন্ত করে পুরনো নথি, ডায়েরি আর দেবাশিসের নিখোঁজ ফাইল মিলিয়ে ফেলে। প্রমাণ বেরিয়ে আসে রঘুভূষণের পরিবারের লোকজনই অচিন্ত ও দেবাশিস দুজনকে খুন করে সম্পত্তি দখল করেছিল। রঘুভূষণ গ্রেপ্তার হয়। বিচারক রায় দেন অচিন্তের পরিবারকে সম্পত্তি ফিরিয়ে দিতে হবে এবং রঘুভূষণকে যাবজ্জীবন। সবকিছু শেষ হওয়ার রাতে অর্ক বাড়িতে বসে গল্পটা আবার ভুলে যায়। শেষ পাতায় ধীরে ধীরে লেখা ফুটে ওঠে, আমাদের ন্যায় হয়েছে, এবার আমরা মুক্ত। দেয়ালের কোণে প্রথম অচিন্তের ছায়া দেখা যায়, আর তার পাশে দেবাশিসের ছায়াও ভেসে ওঠে। দুজন ছায়া মাথা নত করে অর্ককে ধরে যায়, তারপর ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে। অর্কের চোখে জল আসে। তার জীবনের সবচেয়ে বড় রহস্যের অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। নোটবুকের শেষ লেখা, বিদায় সত্যের সন্তান। বইটা নিজে নিজে বন্ধ হয়ে যায়, আর কখনো একটা পাতাও নড়ে না। রায় ঘোষণার পর কয়েক সপ্তাহ কেটে গেছে। অর্কের জীবনে আপাত দৃষ্টিতে সব শান্ত, কিন্তু শান্তিটা যেন কেমন চাপা, ঠিক ঝড়ের আগে নীরবতা। এক রাতে অর্ক ঘুমের মধ্যে টের পায় ঘরের বাতাস ভারী, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখ খুলতেই দেখে
ছায়াগুলো ঠিক মতো নড়ছে না, বরং একটার সঙ্গে একটা জোড়া লেগে অদ্ভুত আকার নিচ্ছে। ঠিক তখনই বিছানার পাশের টেবিলে রাখা নোটবুকটা কাঁপতে শুরু করে। অল্প আতঙ্কে উঠে বসে। নোটবুক খুলতেই প্রথম পাতায় লেখা ফুটে ওঠে, কিন্তু এবার হাতের লেখা আগের মতো নয়। অক্ষরগুলো কাঁপা, বিকৃত। তারা মুক্ত আছে। অল্প চিৎকার করে বলে, কে? অচিন্ত? দেবাশিস? পরের লাইনটা ধীরে ফুটে ওঠে, না, আমরা নই, আমরা তো চলে গেছি। অর্কের শরীর ঠান্ডা হয়ে যায়। সেই রাতেই অর্ক আবার সেই পরিচিত অনুভূতি পায়। কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। উঠতেই দেখে একটা ছায়া, কিন্তু মানুষের মতো নয়। ছায়ার মাথা অস্বাভাবিক বড়, হাত পা লম্বা, যেন দেয়াল গলে বেরোচ্ছে। ছায়াটা কথা বলে না, শুধু নোটবুকের দিকে তাকিয়ে থাকে। নোটবুকে নতুন লেখা, আমরা ছিলাম দরজা, ও ছিল ভেতরের অন্ধকার। অর্ক বুঝতে পারে অচিন্ত আর দেবাশিসের ছায়া ছিল শুধু বাহক। আসল কিছু একটা ছিল, যাকে তারা নিজেরাও বোঝেনি। পরদিন অর্ক ছুটে যায় ন্যাশনাল লাইব্রেরির পুরনো আর্কাইভে। একজন বৃদ্ধ আর্কাইভিস্ট নোটবুকটা দেখেই ফিসফিস করে বলে, এটা ছায়ার নোটবুক নয়, এটা দ্বারলিপি। দ্বারলিপি? অর্কের গলা কাঁপে। হ্যাঁ, এমন বই ছায়াদের ডাকে না। এরা যাকে বন্দি করা হয়েছে তার দরজা খুলে দেয়। বৃদ্ধ আরো বলল, 1947 সালে এমন এক ঘটনার কথা নথিতে আছে। এক জমিদার পরিবার অন্ধকার শক্তিকে আটকে রাখতে এই বই ব্যবহার করেছিল। কিন্তু এই বইটা একা থাকতে পারে না, এটা মানুষ খোঁজে। অর্কের মাথা ঘুরতে থাকে। সন্ধ্যায় খবর আসে পুরনো গ্রামের বাড়ির এক চৌকিদার রহস্যজনকভাবে মারা গেছে। মৃত্যুর আগে সে শুধু একটা কথাই বারবার বলেছিল, ছায়া আমার মুখ দেখেছে। অর্কের মনে হয় বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল। নোটবুকে নতুন লেখা ফুটে ওঠে, ও বেরোতে শুরু করেছে। সেই রাতে অর্ক আয়নার সামনে দাঁড়িয়ে মুখ ধোয়। হঠাৎ লক্ষ্য করে আয়নার ভেতরের প্রতিফলন 1 সেকেন্ড দেরিতে নড়ছে। অর্ক থেমে যায়। আয়নার প্রতিফলন ফিসফিস করে বলে, তুমি তো আমাদের বেছে নিয়েছো। অর্ক পেছনে তাকায়, কেউ নেই। আয়নায় তাকিয়ে আবার দেখে তার ছায়া আলাদা হয়ে দাঁড়িয়ে আছে। নোটবুকের পাতা নিজে নিজে উল্টে যায়। যে দ্বার খুলেছে তাকেই বন্ধ করতে হবে। আর্কাইভিস্ট আবার জানায়, দ্বার বন্ধ করতে হলে 3টা জিনিস লাগে। যে সত্য দিয়ে দ্বার খুলেছে, যে মানুষ বইকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছে, একটি আত্মত্যাগ। অর্ক বুঝে যায় দ্বিতীয় শর্তটা সে নিজেই। তৃতীয়টা? অর্ক প্রশ্ন করে। বৃদ্ধের চোখে ভয়। বই আর বাহক দুজনের একজনকে থাকতে হয় না। রাতে অর্ক নোটবুকটা হাতে নিয়ে পুরনো কুয়ার কাছে দাঁড়ায়। চারপাশে অস্বাভাবিক অন্ধকার। ছায়াগুলো কুয়োর মুখ থেকে বেরোতে চাইছে। নোটবুকের শেষ লেখা, তুমি যদি এগিয়ে যাও, তুমি আর আগের তুমি থাকবে না। অর্ক চোখ বন্ধ করে বলে, যদি এটাই মূল্য হয়, তবে আমি প্রস্তুত। ঠিক তখনই নোটবুকের পাতাগুলো আগুনের মতো জ্বলতে শুরু করে, কিন্তু আগুনে পড়ে না। কুয়োর ভেতর থেকে এক ভয়ঙ্কর শব্দ ওঠে, দ্বার বন্ধ করা যায় না, শুধু রক্ষক বদলায়। অন্ধকার চারিদিকে ছড়িয়ে পড়ে। তারপর হঠাৎ সব নিস্তব্ধ। পরদিন সকালে গ্রামবাসীরা কুয়োর ধারে অর্ককে পায়, অবচেতন কিন্তু জীবিত। নোটবুকটা নেই। অর্ক চোখ খুলে শুধু একটা কথাই বলে, ও এখানে আছে, কিন্তু দরজার এপাশে নয়। তারপর অর্ক আয়নার দিকে তাকায়। আয়নার ভেতরে তার ছায়া একটু দেরিতে হাসে। গ্রাম থেকে ফেরার পর অর্ক আর আগের মতো নেই। মানুষের সঙ্গে কথা বললে সে স্বাভাবিক, হাসে, কাজ করে, কিন্তু একা হলেই সে আয়না এড়িয়ে চলে। কারণ সে জানে আয়নার ভেতরে যে মানুষটা তাকিয়ে থাকে সে পুরোপুরি অর্ক নয়,
কখনো কখনো আয়নার ভেতরের অর্ক আগে চোখ পিটপিট করে, কখনো ঠোঁট নড়ে, অথচ বাইরে কোনো শব্দ নেই। সেই রাতে আয়না থেকে একটা ফিস ফিস আসে, দরজাটা বন্ধ আছে, কিন্তু আমি তো জেগে আছি। নোটবুক পুড়ে যায়নি, হারায়নি, ওটা রূপ বদলেছে। অর্কের মাথার ভেতরে এখন পাতাগুলো লেখা হয়। ঘুমোতে গেলে শব্দ শোনে, আজ কতজন ছায়া তোমাকে দেখেছে জানো? অর্ক কান চেপে ধরে। ডাক্তার বলে পোস্ট ট্রমাটিক হ্যালুসিনেশন। অর্ক কিছু বলে না, কারণ ডাক্তার জানে না কিছু শব্দ কল্পনা হয় না। এক রাতে অর্ক দেখতে পায় পাড়ার একটা ছেলেকে কেউ ছায়ার মতো অনুসরণ করছে। ছায়াটা ছেলেটার পা থেকে উঠে ধীরে ধীরে দেয়ালে উঠছে। ছেলেটা ঘেমে কাঁপছে। অর্ক এগিয়ে যায়। কোনো মন্ত্র নয়, কোনো বই নয়, শুধু চোখে চোখ রেখে বলে, এখান থেকে চলে যাও। ছায়াটা থমকে যায়, ধীরে ধীরে মিলিয়ে যায়। ছেলেটা জ্ঞান হারায়। অর্ক বুঝে যায় দ্বার বন্ধ আছে, কিন্তু এগুলোর বেরোনোর চেষ্টা থামে না। আর সে এখন প্রহরী। অর্ক আবার ন্যাশনাল লাইব্রেরিতে যায়। বৃদ্ধ আর্কাইভিস্ট বেঁচে নেই। তার ডেস্কে পড়ে আছে একটা চিঠি অর্কের নামে। চিঠিতে লেখা, রক্ষক হওয়া মানে নায়ক হওয়া নয়। তুমি ধীরে ধীরে মানুষ হওয়া ভুলে যাবে। আয়নায় নিজেকে কম দেখবে, ছায়ায় বেশি। একদিন তুমি নিজেই দরজা হয়ে উঠবে, আর সেদিন নতুন কাউকে দরকার হবে। অর্ক চিঠিটা ভাঁজ করে পকেটে রাখে। এক রাতে আয়নার ভেতরের অর্ক কথা বলে, তুমি ক্লান্ত, দরজাটা আমাকে দিয়ে দাও, আমি ভালো করে পাহারা দেব। অর্ক বুঝে যায় এই হলো শেষ পরীক্ষা। যদি ছেড়ে দেয় সে বাঁচবে, কিন্তু দরজা খুলে যাবে। অর্ক আয়নার সামনে দাঁড়িয়ে বলে, রক্ষক দরজা ছাড়ে না। সে আয়নার উপর হাত রাখে। আয়নার ভেতরের প্রতিচ্ছবি চিৎকার করে ভেঙে পড়ে। কাঁচ নয়, ছায়া ছিটকে যায়। ঘর অন্ধকারে ডুবে যায়। পরদিন সকালে অর্ক ঘুম থেকে ওঠে, আয়নায় তাকায়। এইবার প্রতিচ্ছবি ঠিকঠাক নড়ে, কিন্তু সূর্যের আলোয় মেঝেতে তার কোনো ছায়া পড়ে না। অর্ক হাসে। দুঃখ নেই, ভয় নেই। সে জানে মানুষটা এখন অর্ধেক, বাকি অর্ধেক দরজার ওদিকে। বছর কয়েক পরে কলেজ স্ট্রিটে এক নতুন ছেলেকে দেখা যায়। সে পুরনো বই ঘাঁটছে। একটা কালচে মলিন খাতা হাতে নেয়। মলাটে কিছু লেখা নেই। বইওয়ালা শুধু বলে, এই বইটা কেউ বেশি দিন রাখে না। ছেলেটা বই খুলতেই প্রথম পাতায় লেখা ফুটে ওঠে, যে সত্য লুকানো তাকেই উন্মোচন করো। দোকানের কাছে প্রতিফলনে একজন মানুষ দাঁড়িয়ে, চোখে গভীর ক্লান্তি, কিন্তু দায়িত্বের শাস্তি। তার ছায়া নেই। কিছু গল্পের শেষ হয় না, শুধু রক্ষক বদলায়। কলেজ স্ট্রিট, বিকেলবেলার আলো ফুরিয়ে আসছে। আর্য, ইতিহাসের ছাত্র, পুরনো বইয়ের দোকানে দাঁড়িয়ে। একটা পাতলা কালচে খাতা তার হাতে আসে। মলাটে কিছু লেখা নেই, কিন্তু আঙুল ছোঁয়াতেই অদ্ভুত ঠান্ডা। বইওয়ালা বলে, এই বইটা নিজে থেকেই কাউকে বেছে নেয়। আর্য হাসে। রহস্যে বিশ্বাস করে না সে। রাতে হোস্টেলের ঘরে বইটা খুলতেই প্রথম পাতায় শব্দ ফুটে ওঠে, তুমি দেরি করে ফেলেছ। আর্যের বুক ধক করে ওঠে। পরের লাইন, রক্ষক ক্লান্ত। আর্য জানে না এই শব্দগুলোর মানে কি, কিন্তু মনে হয় কেউ যেন অনেক দিন ধরে তাকে অপেক্ষা করছিল। পরদিন কলেজ স্ট্রিটে হাঁটতে হাঁটতে আর্য একজন লোককে দেখে। লোকটার হাঁটা ধীর, চোখ গভীর, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, রোদে দাঁড়িয়েও লোকটার কোনো ছায়া নেই। লোকটা আর্যের দিকে তাকায় না, কিন্তু খুব শান্ত গলায় বলে, বইটা খুলেছ? আর্য থমকে যায়। আপনি জানলেন কি করে? লোকটা হালকা হাসে, কারণ আমি ওটা বন্ধ করেছিলাম। লোকটা নিজের নাম বলে না, শুধু বলে, আমি এখন দরজার এই পাশে দাঁড়িয়ে আছি, কিন্তু পুরোপুরি মানুষ নই। আর্য নোটবুক খুলতেই নতুন লেখা, ও আগের রক্ষক। আর্যের মাথা ঘুরে যায়। লোকটা ফিসফিস করে বলে, দরজা বন্ধ আছে, কিন্তু চাপ বাড়ছে। ভেতরের অন্ধকার নতুন বাহক খুঁজছে।
সেই রাতেই হোস্টেলে এক ছাত্র নিজের ছায়ার সঙ্গে কথা বলতে শুরু করে। আয়নার ভেতরের প্রতিফলন নড়ে না, কিন্তু দেয়ালের ছায়া হাসে। আর্য আতঙ্কে লোকটার কথা মনে করে। নোটবুকে লেখা, তুমি যদি এখন না দাঁড়াও দরজা আবার খুলবে। আর্য ভয় পায়, কিন্তু পালায় না। লোকটা ছায়াহীন মানুষ, চুপচাপ তার পাশে দাঁড়ায়। আমি আর বেশি দিন পারবো না, সে বলে। রক্ষক বদলানোর সময় এসেছে। আর্য কাঁপা গলায় প্রশ্ন করে, এর মানে কি হবে? লোকটা তাকায় প্রথমবারের মতো। তার চোখে ভয় নয়, অপরিসীম ক্লান্তি। তুমি বাঁচবে, কিন্তু পুরো মানুষ হয়ে না। রাতে আয়নার সামনে আর্য দাঁড়িয়ে আছে। আয়নায় তার প্রতিচ্ছবি একটু দেরিতে নড়ে। নোটবুকের শেষ লাইন ফুটে ওঠে, দ্বার নতুন হাত চায়। ঘরের আলো নিভে যায়। দেয়ালে দুটি ছায়া একসঙ্গে মিশে যেতে শুরু করে। একটার মুখ নেই, আর একটার নেই ছায়া। আর্য ঘুম থেকে উঠে প্রথমেই বুঝতে পারে ঘরটা একটু আলাদা। জানালার কাঁচে আলো পড়ছে, কিন্তু আলোটা ঠিক যেন ঢুকছে না। ছায়াগুলো আছে, কিন্তু তারা আলো মেনে চলছে না। আর্য আয়নার দিকে তাকায়। প্রতিচ্ছবি আছে, কিন্তু চোখ দুটো একটু বেশি গভীর। নোটবুক বিছানার পাশে খুলে আছে। নতুন লেখা, তুমি অল্প সময়ের জন্য দরজার ওপাশে ছিলে। আর্যের শ্বাস আটকে যায়। সে দ্রুত বেরিয়ে কলেজ স্ট্রিটে আসে। ছায়াহীন লোকটা আগের জায়গাতেই দাঁড়িয়ে, একই ভঙ্গি, একই ক্লান্তি। আমি কি ঘুমের মধ্যে? আর্য প্রশ্ন শেষ করতে পারে না। লোকটা মাথা নাড়িয়ে বলে, না, তুমি জেগেই ছিলে। লোকটা ধীরে ধীরে বলে, দরজার অন্য পাশ কোনো জায়গা নয়, ওটা একটা অবস্থা যেখানে মানুষ স্মৃতি ধরে রাখে, কিন্তু শরীর হারায়। আর্য ফিসফিস করে বলে, আপনি কতদিন? লোকটা তাকায় আকাশের দিকে। সময় ওখানে গোনা যায় না। কলেজে ঢুকতেই আর্য দেখে একটা মেয়ে চুপচাপ দেয়ালের দিকে তাকিয়ে দাঁড়িয়ে। তার ছায়া দেয়াল বেয়ে উপরে উঠছে। আর্য এগোতেই মেয়েটা ফিসফিস করে, ও আমাকে ডাকছে। নোটবুক গরম হয়ে ওঠে। লেখা ফুটে ওঠে, ফাটল শুরু হয়েছে। আর্য বুঝে যায় দরজা পুরোপুরি খোলেনি, কিন্তু চির ধরেছে। ছায়াহীন লোকটা আর্যকে নিয়ে যায় কলেজ স্ট্রিটের এক পুরনো গলিতে। গলির শেষ মাথায় একটা বন্ধ সিনেমা হল, নক্ষত্র। ভেতরে ঢুকতেই আর্য বুঝতে পারে এখানে শব্দের প্রতিধ্বনি নেই। দেয়ালে ছায়াগুলো নিজেদের মধ্যে ফিসফিস করছে। লোকটা বলে, এই জায়গাগুলো দুর্বল, এখানেই দরজা পাতলা। হঠাৎ অন্ধকারে একটা কণ্ঠ, রক্ষক বদলাচ্ছে। নোটবুক নিজে নিজে পাতা উল্টায়। আর্য দেখে পাতায় এবার লেখা নয়, দৃশ্য। সে দেখতে পায় একজন মানুষ, অর্কের মতো, একটা কুয়োর সামনে দাঁড়িয়ে। ছায়া তাকে ঘিরে ধরেছে। আর্য কেঁপে ওঠে, ওটাই কি আগের রক্ষক? লোকটা মাথা নোয়ায়। হ্যাঁ, ও দরজাটা বন্ধ করেছিল, কিন্তু দরজার সব সময় কাউকে রেখে দেয়। হোস্টেলে ফিরে আর্য বুঝতে পারে তার ছায়া এখন আর সবসময় তাকে অনুসরণ করে না। কখনো কখনো ছায়াটা থেমে যায়। নোটবুকের লেখা, রক্ষক হলে ছায়া ছেড়ে দিতে হয়। আর্য ফিসফিস করে বলে, আমি কি পারবো? এই প্রথম ছায়াহীন লোকটা বলে, কেউ পারে না, কিন্তু কেউ কেউ থামে না। রাতে আর্য আয়নার সামনে দাঁড়ায়। এইবার আয়নার ভেতরের প্রতিচ্ছবি একটু এগিয়ে আসে, হাত তোলে। আর্যের ছায়া পিছনে দাঁড়িয়ে থাকে। নোটবুকের শেষ লাইন, দরজা তোমাকে চিনতে শুরু করেছে। আলো নিভে যায়। দেয়ালে তিনটা ছায়া, একটা আর্যের, একটা ছায়াহীন লোকের, আর একটা যার কোনো দেহ নেই। ছায়াহীন লোকটা আর্যকে স্পষ্ট করে বলে, এইবার আমরা যে জায়গায় যাচ্ছি সেখানে আয়না কাজ করে না, আর মানুষ নিজের নাম ভুলে যায়। আর্য প্রশ্ন করে, সেখানে দরজা আছে? লোকটা হালকা হাসে, সেখানে সবকিছুই দরজা। নোটবুক খুলতেই লেখা,
রক্ষক হলে সব জায়গায় পা রাখতে হয়। তারা পৌঁছায় এমন এক শহরে যেখানে সূর্য আছে, কিন্তু আলোটা সমান, কোনো দিক নেই। সব ভবন একই রঙের। রাস্তায় মানুষ হাঁটে, কথা বলে, কিন্তু কারোর পায়ের নিচে একটাও ছায়া নেই। আর্য নিজের পায়ের দিকে তাকায়, তারও নেই। তার বুক ধক করে ওঠে। নোটবুকের পাতা ঠান্ডা হয়ে যায়। একটা বৃদ্ধ তাদের দিকে এগিয়ে আসে, দাঁড়ায়। নতুন? সে জিজ্ঞেস করে। আর্য অবাক। এটা কি জায়গা? বৃদ্ধ উত্তর দেয়, এটা মধ্যভাগ। যারা পুরো মরেনি আর পুরো বাঁচেও না, তারা এখানে থাকে। ছায়াহীন লোকটা ফিসফিস করে, এরা সবাই কোনো না কোনো সময় দরজার ছোঁয়া পেয়েছিল। শহরের মাঝখানে একটা বাজার, কিন্তু এখানে জিনিস নয়, স্মৃতি কেনা বেচা হয়। একজন মহিলা আর্যের দিকে তাকিয়ে বলে, তোমার ছায়া শেষ দিনটা দেবে, তার বদলে ভয় ভুলে যাবে। আর্য পিছিয়ে যায়। নোটবুকে সতর্কতা, যে স্মৃতি দেয় সে দরজার অংশ হয়। ছায়াহীন লোকটা আর্যকে নিয়ে যায় একটা স্কুল ঘরের মতো জায়গায়। দেয়ালে লেখা, এখানে যারা আটকে গেছে তারা একদিন রক্ষক হতে চেয়েছিল। আর্য বুঝে যায় এই শহর আসলে ব্যর্থ রক্ষকদের কবরস্থান। নোটবুক কাঁপে। লেখা, এখানেই দরজার প্রথম চির। হঠাৎ আর্য থমকে যায়। সে কাউকে দেখে, একজন মানুষ জানলার ধারে দাঁড়িয়ে, চোখ গভীর, মুখ শান্ত। তার পায়ের নিচে ছায়া নেই। আর্য ফিসফিস করে, অর্ক। লোকটা ঘুরে তাকায়, চেনে। এক মুহূর্ত নীরবতা। অর্ক বলে, এখানে আসা উচিত হয়নি। অর্ক ধীরে ধীরে বলে, দরজা কখনো পুরো বন্ধ হয় না, আমরা শুধু ওটার সামনে দাঁড়িয়ে থাকি। আর্য কাঁপা গলায় প্রশ্ন করে, তুমি তো বলেছিলে দরজা এই পাশে নেই। অর্ক তাকায় চারপাশে, এই জায়গাটাই দরজার শ্বাস। নোটবুকে শেষ লাইন ফুটে ওঠে, রক্ষক একা হয় না। শহরের আকাশে প্রথমবারের মতো একটা অস্বাভাবিক ছায়া ভেসে ওঠে। আলো কেঁপে ওঠে, মানুষ থেমে দাঁড়ায়। অর্ক ধীরে বলে, ওরা বুঝে গেছে তুমি এখানে। আর্যের হাতে নোটবুকটা গরম হয়ে ওঠে। পাতায় লেখা, ফিরতে চাইলে কাউকে থাকতে হবে। দুটি রক্ষক একই জায়গায় দাঁড়িয়ে, কিন্তু শহরের আলো ধীরে ধীরে তৃতীয় ছায়ার মতো নড়তে শুরু করে। ছায়াবিহীন শহরের বাতাস হঠাৎ ভারী হয়ে আসে। মানুষগুলো থেমে দাঁড়ায়, কেউ নড়ে না, কেউ কথা বলে না। আলোটা আর স্থির নেই, দেয়ালে ছায়ার মতো ফাটল ফুটে ওঠে। অর্ক ফিসফিস করে বলে, এটা শুরু হয়ে গেছে। আর্য জিজ্ঞেস করে, কি শুরু? অর্ক চোখ নামায়, দরজা নিজে থেকে কাউকে বেছে নিচ্ছে। নোটবুকে লেখা, এইবার রক্ষক নয়, বলি চাই। হঠাৎ চারিদিক থেকে একই কণ্ঠ শোনা যায়, একজন মানুষ থাকুক, বাকিরা যাক। কণ্ঠটা পুরুষ নয়, নারী নয়, একটা অবস্থার শব্দ। আর্য অনুভব করে শব্দটা তার বুকের ভেতর থেকে আসছে। অর্ক শান্তভাবে বলে, ও তোমাকে ডাকছে। দুজনে শহরের প্রান্তে দাঁড়ায়। অর্ক বলে, আমি যখন দরজা বন্ধ করেছিলাম আমি একা ছিলাম, এইবার দরজা শক্তিশালী। আর্য চিৎকার করে, তুমি বলেছিলে আমি বাঁচবো। অর্ক মাথা নোয়ায়, বাঁচা আর থেকে যাওয়া এক জিনিস নয়। নোটবুকে আরেকটা লাইন, রক্ষক বদলাতে হলে পুরনোকে ছাড়তে হয়। এই প্রথম আর্য নিজের ছায়াকে সামনে আসতে দেখে। ছায়াটা মেঝে থেকে উঠে তার সামনে দাঁড়ায়। ছায়ার মুখ নেই, কিন্তু আর্য বুঝতে পারে ওটাই তার। অর্ক ফিসফিস করে, যদি তুমি থেকে যাও তোমার ছায়া তোমার জায়গা নেবে। আর্য কেঁপে ওঠে। অর্ক ধীরে এগিয়ে আসে, আমি থাকবো। আর্য হতবাক, কি? অর্ক বলে, আমি অর্ধেক মানুষ হয়েই বেঁচে আছি, তুমি এখনো পুরো। নোটবুক চিৎকারের মতো কেঁপে ওঠে। লেখা, রক্ষক নিজেকে বেছে নিতে পারে না। আলো নিভে যায়। চারপাশে অন্ধকার।
এক বিশাল ছায়া, শহরের সমান বড়, তাদের সামনে দাঁড়ায়। ছায়াটা কথা বলে না, কিন্তু দুজনের ভেতর দিয়ে তাকায়। নোটবুকের পাতা ছিঁড়ে যায়। একটা লাইন ভেসে ওঠে, যার ছায়া বেশি সে থাকবে। অর্কের দিকে তাকালে দেখা যায় তার কোনো ছায়া নেই। আর্যের পায়ের নিচে ছায়া কাঁপছে। অর্ক ধীরে হাসে। দেখলে, নিয়মও আমার বিরুদ্ধে। সে আর্যের কাঁধে হাত রাখে। ভয় পেও না, আমি দরজাকে চিনি। আর্য চিৎকার করে, আমি পারবো না। অর্ক ফিসফিস করে, তোমাকে পারতেই হবে। আলো হঠাৎ জ্বলে ওঠে। অর্কের শরীর ধীরে ধীরে আলোর ভেতর ফেটে যায়, ছায়ায় রূপ নেয়। আর্য একা দাঁড়িয়ে। আর্য চোখ খোলে। সে আবার কলেজ স্ট্রিটে। সবকিছু স্বাভাবিক, রোদ, শব্দ, মানুষ। কিন্তু তার পায়ের নিচে দুটি ছায়া, একটা তার আর একটা স্থির। নোটবুকের শেষ লাইন, একজন গেছে, একজন থাকলো। কলেজ স্ট্রিটে হাঁটতে হাঁটতে আর্য থেমে দাঁড়ায়। দুপুরে রোদে তার পায়ের নিচে দুটি ছায়া স্পষ্ট। একটা তার নড়াচড়া অনুকরণ করে, আর একটা একটু দেরিতে। মানুষজন কিছু টের পায় না, কিন্তু আর্য জানে একটা ছায়া তার নয়। নোটবুক খুললে আর লেখা নেই, পাতাগুলো সাদা, তবু শব্দ শোনা যায়, তুমি এখন একা নও। সেদিন রাতেই আর্য স্বপ্ন দেখে। না, স্বপ্ন নয়, স্মৃতি। একটা বড় ঘর, কোনো জানালা নেই, মাঝখানে একটা দরজা, কাঠ নয়, লোহার নয়, ছায়ার তৈরি। দরজার সামনে দাঁড়িয়ে একজন মানুষ। তার মুখ দেখা যায় না, কণ্ঠ বলে, এই দরজা বানানো হয়েছিল মানুষকে বাঁচাতে, কিন্তু মানুষ দরজার ভেতর কৌতূহল রেখে গেছে। আর্য বুঝে যায় এই স্মৃতি তার নিজের নয়। কণ্ঠ আবার বলে, যখন প্রথম রক্ষক ভেঙে পড়েছিল, সে তার স্মৃতিকে আটকে রাখার জন্য একটা মাধ্যম বানায়। সেই মাধ্যমই ছিল ছায়ার নোটবুক। বইটা কোনো অভিশাপ নয়, ওটা মানুষের ভয় জমা রাখার পাত্র। আর্য হঠাৎ বুঝে যায় এই জন্য বইটা মানুষ বেছে নেয়, যে ভয় দেখে পালায় না। রাতে আয়নার সামনে দাঁড়ালে আর্য নিজের পেছনে অর্কের ছায়া দেখে। এইবার কোনো ভয় নেই। অর্ক বলে, আমি দরজার ওদিকে নেই, আমি তোমার ছায়ার ভেতরে। আর্য কাঁপা গলায় বলে, তুমি তো বলেছিলে তুমি গেলে। অর্ক হাসে, রক্ষক যায় না, সে ভাগ হয়ে যায়। নোটবুকের অদৃশ্য পাতায় একটা লাইন ফুটে ওঠে, রক্ষক একা থাকে না। হঠাৎ শহরের এক কোণে একটা ছোট ফাটল দেখা দেয়। মানুষের ছায়া নিজে নিজে নড়তে শুরু করে। আর্য জানে এটাই প্রথম দরজার প্রতিধ্বনি। সে এগিয়ে যায়। কেউ থামায় না, কারণ কেউ দেখতে পায় না। আর্য ফিসফিস করে, আমি এখানে। ছায়াগুলো থেমে যায়। ফাটল বন্ধ হয়ে আসে। সন্ধ্যায় কলেজ স্ট্রিটে এক নতুন মেয়ে বইয়ের দোকানে দাঁড়ায়। একটা পুরনো খাতা হাতে নেয়। মলাট ফাঁকা। বইওয়ালা বলে, এই বইটা কেউ বেশি দিন রাখে না। মেয়েটা হালকা হাসে। বই খুলতেই প্রথম পাতায় লেখা ফুটে ওঠে, ভয় পেও না, সব দরজা খারাপ নয়। দূরে দাঁড়িয়ে আর্য তাকিয়ে থাকে। তার পায়ের নিচে এখনো দুটি ছায়া, কিন্তু সে জানে সময় এলে একটা ছায়া তাকে ছেড়ে যাবে আরেকজনের কাছে। দরজা কখনো বন্ধ হয় না, শুধু পাহারাদার বদলায়। এই গল্পের শেষ নেই, কারণ ভয় মানুষের চেয়েও পুরনো। আর্য জানে একটা ছায়া সব সময়ই বেশি ভারী, কিন্তু আজ সকালে সে লক্ষ্য করে দুটো ছায়াই সমানভাবে নড়ছে, একটা আরেকটার অনুসরণ করছে। দুটোই স্বাধীন। নোটবুক বহুদিন ধরেই নীরব, কিন্তু আজ সকালে পাতার মাঝখানে একটা ফাটল। লেখা নয়, ফাটল। আর্য বুঝে যায় এটা কোনো নির্দেশ নয়, এটা সতর্কতা। সেই দিনই শহরে অদ্ভুত খবর ছড়ায়। একজন লোক বলে, আমি স্বপ্নে কাউকে দেখেছি, কিন্তু সে আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেছে। আরেকজন বলে, আমার ছায়া কাল রাতে নেই, আজ সকালে ফিরে এসে কাঁপছিল। আর্য প্রথমবার টের পায় ভয় পিছু হটছে। নোটবুকে প্রথম লেখা বহুদিন পর, তুমি নিয়ম ভেঙে ফেলেছ।
রাতে আর্য ঘুমের মধ্যে একটা শব্দ শোনে। কোনো ডাক নয়, কান্না। কান্নাটা আসছে দেয়ালের ভেতর থেকে। আর্য হাত রাখতেই দেয়াল নরম হয়ে যায়। ভেতর থেকে এক কণ্ঠ, আমরা তৈরি ছিলাম না। নোটবুক কেঁপে ওঠে। লেখা, ওরা ভয় ছিল না, ওরা ছিল অপেক্ষা। পরদিন কলেজ স্ট্রিটে একজন লোক আর্যের সামনে দাঁড়ায়। তার চোখে অদ্ভুত শান্তি। লোকটা বলে, তুমি ওদের পাহারা দাও না, তুমি ওদের আটকে রাখো। আর্য প্রথমবার শোনে রক্ষককে দোষী বলা হচ্ছে। নোটবুকের পাতায় কালো দাগ ছড়িয়ে পড়ে। লেখা, রক্ষক যদি প্রশ্ন করে, দরজা প্রশ্নবিদ্ধ হয়। রাতে শহরের এক পুরনো আন্ডারপাসে আর্য যায়। সেখানে দাঁড়িয়ে আছে অনেক মানুষ, কিন্তু আলোয় দাঁড়িয়ে থাকলেও কেউ কারোর ছায়া ফেলছে না। সব ছায়া এক জায়গায় জমা, মাটিতে। একটা কণ্ঠ উঠে আসে, আমরা বন্দি নই, আমরা ভুল বোঝা। আর্য বুকের ভেতর প্রথমবার দ্বিধা অনুভব করে। রাতে আয়নায় অর্কের প্রতিচ্ছবি ভেসে ওঠে। আর কণ্ঠ, তার কণ্ঠ ক্লান্ত। এটাই সবচেয়ে বিপজ্জনক সময়। আর্য প্রশ্ন করে, কেন? অর্ক বলে, কারণ ভয় এখন আর শত্রু নয়, ভয় যুক্তি খুঁজছে। নোটবুকের শেষ লাইন, এই সিজনে কোনো নায়ক নেই। ভোরে শহরের উপর দিয়ে একটা অদ্ভুত আলো যায়। আলোয় কিছু ছায়া মিলিয়ে যায়, কিছু আবার মানুষের সামনে দাঁড়িয়ে পড়ে। মানুষ প্রথমবার নিজের ছায়াকে সামনে দাঁড়িয়ে দেখতে পায়। আর্য দাঁড়িয়ে থাকে। তার পায়ের নিচে দুটো ছায়া ধীরে ধীরে একটার সঙ্গে আর একটা মিশে যেতে শুরু করে। নোটবুকের ফাটলটা চওড়া হয়। সকালের শহর, মানুষ রাস্তায় হাঁটছে, কিন্তু আজ আর কেউ হেডফোন লাগায় না, কারণ ছায়াগুলো ফিসফিস করছে। কথা নয়, একই শব্দ বারবার, আমরা আছি। আর্য প্রথমবার ভয় পায় না, তার বরং মনে হয় এই শব্দ সে অনেক দিন ধরে অপেক্ষা করছিল। নোটবুকে নতুন লেখা, যে শুনতে পারে সে আর আগের মতো থাকবে না। ছায়াহীন শহরের পুরনো আন্ডারপাসে আর্য আবার যায়। এখানে ছায়ারা দেয়ালে লিখেছে, অক্ষর নয়, চিহ্ন, যেগুলো দেখলে মাথার ভেতর মানে জন্মায়। একটা চিহ্ন মানে আত্মরক্ষা, আরেকটা বিচ্ছেদ, আর একটা ভুল বোঝাবুঝি। আর্য বুঝে যায় এরা ভাষা বানাচ্ছে। নোটবুক কাঁপে। লেখা, ভাষা মানে দাবি। টিভি চ্যানেলগুলো খবর দেখায়, ছায়া দেখা যাচ্ছে কিন্তু কোনো ক্ষতি করেনি। সরকারি বিবৃতি, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর্য জানে এটাই বিপদ, কারণ মানুষ যা বোঝে না তাকে নিয়ন্ত্রণ করতে চায়। নোটবুকে কালো দাগ, নিয়ন্ত্রণ মানেই যুদ্ধ। এক সন্ধ্যায় একজন মানুষ আর্যের সামনে দাঁড়ায়। তার ছায়া তার আগে কথা বলে, আমরা একজনকে চাই। আর্য শ্বাস নেয়। তাকে? ছায়া বলে, যে দরজা নয়, যে রক্ষক নয়। নোটবুক সঙ্গে সঙ্গে লিখে দেয়, ওরা দুধ চাইছে। রাতে আয়নায় অর্ক আসে। সে আগের মতো নিশ্চিত নয়। আর্য, আমি জানি না এবার ঠিকটা কি। এই প্রথম অর্ক অনিশ্চিত। নোটবুকের পাতা ফাঁকা, কোনো নির্দেশ নেই। আর্য বুঝে যায় এইবার সিদ্ধান্ত তার। আর্য ছায়াদের সঙ্গে কথা বলতে রাজি হয়। আন্ডারপাসে দাঁড়িয়ে সে বলে, তোমরা কি চাও? ছায়ারা একসাথে নড়ে। শব্দ নয়, অনুভূতি আসে। ভয় নয়, রাগ নয়, শুধু একটাই, স্বীকৃতি। নোটবুকের পাতায় ধীরে লেখা, এটাই সবচেয়ে কঠিন দাবি। রাতে শহরের আলো কমে যায়, মানুষ ঘরে ফিরে যায়, কিন্তু রাস্তায় ছায়ারা রয়ে যায়, প্রথমবার নিজেদের জায়গা নিয়ে। আর্য দাঁড়িয়ে আছে। তার দুই ছায়া এখন আর মিশছে না। তারা পাশাপাশি দাঁড়িয়ে, সমান। নোটবুকের শেষ লাইন, সমান মানেই অস্থিরতা। শহরের সকালটা অস্বাভাবিকভাবে শান্ত। কেউ আতঙ্কিত নয়, কেউ প্রশ্ন করছে না। খবরে বলা হচ্ছে ছায়া দেখা যাচ্ছে, কিন্তু ভয় নেই, তাই সমস্যা নেই। আর্য বুঝে যায় এটাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা। নোটবুকে নতুন লেখা, ভয় না থাকলে সতর্কতাও থাকে না।
কলেজের ক্লাসে একদল ছাত্র বলে, ছায়া তো আমাদের কিছু করেনি, ওরা থাকুক। আরেকজন বলে, ওদের নিয়ে কন্টেন্ট বানানো যায়। ছায়ারা পিছনে দাঁড়িয়ে শুনছে। তারা হাসছে না, কাঁদছেও না, শুধু শিখছে। নোটবুক কাঁপে। একটা মেয়ে আর্যের কাছে আসে। আমার ছায়া কথা বলে, আমি ভয় পাই না, আমি কি অসুস্থ? আর্য মাথা নাড়ে, না, কিন্তু সাবধান। মেয়েটা হেসে চলে যায়। তার ছায়া 1 সেকেন্ড দেরিতে অনুসরণ করে। রাতে শহরে এক অদ্ভুত ঘটনা ঘটে। কিছু মানুষ দেখে তাদের ছায়া নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে। একজন লোক দাঁড়িয়ে থাকে, তার ছায়া হাঁটে, লোকটা হাসে। মজার, তাই না? আর্য জানে এটা খেলা নয়। নোটবুকের কালো লেখা, ভয় ছাড়লে সীমা ভাঙে। আয়নায় অর্ক আসে, তার গলা ভারী। আমি একটা ভুল করেছিলাম। আর্য জিজ্ঞেস করে, কি? আমি দরজাকে ভয় দেখিয়েছিলাম, তুমি দরজাকে কথা বলার সুযোগ দিচ্ছ। নোটবুক চুপ, কোনো সমর্থন নেই, কোনো বাধাও নেই। রাতে এক পার্কে একটা বাচ্চা তার ছায়ার হাত ছেড়ে দেয়। মায়ের হাত ধরে থাকে। ছায়াটা থেমে দাঁড়ায়, তারপর আলাদা হয়ে যায়। বাচ্চাটা ভয় পায় না। আর্য দৌড়ে যায়, কিন্তু দেরি হয়ে যায়। ছায়াটা নিজের মতো করে হাঁটা শুরু করেছে। নোটবুকের শেষ লাইন, বিচ্ছেদ শুরু হয়েছে। শহরের ওপর একটা নতুন আলো পড়ে। এই আলোয় কিছু মানুষের দুটো ছায়া দেখা যায়, কিছু মানুষের একটাও না। আর্য নিজের পায়ের দিকে তাকায়। তার দুই ছায়ার মাঝখানে একটা ফাঁক। নোটবুকের শেষ কথা, ভয় শেষ হলে গল্প বদলায়। এই রাতটা ঘোষণা দিয়ে আসেনি। কোনো সাইরেন নেই, কোনো সতর্কতা নেই। শুধু শহরের সব দরজা একসাথে অকার্যকর হয়ে গেছে। ঘরের দরজা বন্ধ, তবু ছায়া ঢুকে পড়ে। নোটবুকে লেখা, দরজা থাকলেই সীমা থাকে। এক বৃদ্ধা চেয়ারে বসে, তার ছায়া দেয়ালে নয়, ছাদের দিকে। সে ফিসফিস করে, ভয় নেই, তাই আমরা এলাম। বৃদ্ধার হাত কাঁপে না, সে মাথা নাড়ে। বসে পড়ো। এই প্রথম মানুষ ছায়াকে আমন্ত্রণ জানায়। রাস্তায় রাস্তায় ছায়ারা চলাচল করছে, তাদের আর মানুষ দরকার নেই চলতে। কিন্তু ছায়া দোকানের ভেতর ঢুকে পড়ে, কিছু উঠে যায় ছাদে। ড্রোন ফুটেজে দেখা যায় শহরের মানচিত্র, নতুন পথ, নোটবুকের কালো দাগ। ভয় ছাড়া নিয়ম হয় না। আর্য ঘরে ঢুকে দেখে তার নিজের ছায়া তার আগে বসে আছে। সে বলে, তুমি দেরি করছো। আর্য চুপ। ছায়া বলে, তুমি রক্ষক ছিলে, এখন কি? নোটবুক ফাঁকা। আর্য উত্তর দেয়, আমি মানুষ। ছায়া হাসে, তাই তো সমস্যা। আয়নায় অর্ক আসে। সে আগের মতো শক্ত নয়। এটা আর থামানো যাবে না। আর্য, তাহলে আমি কি করব? অর্ক বলে, নির্বাচন করো, দরজা হও না রস্ত হও। নোটবুক প্রথমবার দুটো লাইন লেখে, দরজা ইজুকাল টু সীমা, রাস্তা ইজুকাল টু বিস্তার। মধ্যরাতে সব ছায়া একসাথে থামে। শহর নিঃশব্দ। তারপর একসাথে একটা অনুভূতি সব মানুষের ভেতরে ঢুকে পড়ে। আমরা আর আলাদা নই। কিছু মানুষ কাঁদে, কিছু মানুষ হাসে। আর্য দাঁড়িয়ে থাকে দুটো ছায়ার মাঝখানে। ভোরের আলোয় দেখা যায় কিছু ঘরে মানুষ নেই, শুধু ছায়া। কিছু রাস্তায় মানুষ হাঁটে ছায়া ছাড়ায়। আর্য নিজের দিকে তাকায়। তার পা ছুঁয়ে দুটো ছায়া ধীরে ধীরে একটার ভেতর ঢুকে যায়। নোটবুকের শেষ লেখা, এই রাত শেষ নয়। এই সকালটা ভোরের মতো নয়। আলো আছে, কিন্তু দিক নেই। শহরের মানুষ ঘর থেকে বেরোয়, কেউ কাউকে চেনে না, তবু সবাই পরিচিত মনে হয়। কারণ ছায়া আর পায়ের নিচে নেই। ছায়া মানুষের সামনে দাঁড়িয়ে আছে। নোটবুক বন্ধ, আর কোনো লেখা নেই। কেউ ঘোষণা দেয় না, কেউ আইন লেখে না, তবু মানুষ জানে একা হাঁটা যাবে না, নিজের ছায়াকে উপেক্ষা করা যাবে না। প্রশ্ন করলে উত্তর পেতে হবে। ভয় নেই, কিন্তু শূন্যতা আছে।
আর্যকে খুঁজে পাওয়া যায় না। কেউ বলে সে আলোয় মিশে গেছে, কেউ বলে সেই দুই ছায়ার মাঝখানে আটকে আছে। আসলে কেউ জানে না, শুধু তার ঘরে একটা পুরনো নোটবুক পড়ে থাকে, খালি। একদিন আয়নায় একটা কণ্ঠ ভেসে আসে, কেউ নেই, শুধু বলা হয় রক্ষক মানেই আলাদা থাকা, তুমি আলাদা নও। আর আয়না ভেঙে যায় না, সে শুধু আর প্রতিচ্ছবি দেখায় না। শহরের এক প্রান্তে ছায়ারা বসে, মানুষের মতো না, আলো অন্ধকারের মতো। তারা আর ভয় তৈরি করে না, তারা প্রশ্ন তৈরি করে। একটা ছায়া বলে আমরা জিতিনি, আর একটা ছায়া বলে আমরা বোঝা হয়ে গেছি। এক বাচ্চা রাস্তায় হাঁটে, তার সামনে একটা ছায়া, পেছনে আরেকটা। সে থামে না, দুটো ছায়াই তার সঙ্গে চলে। আকাশে কোনো অন্ধকার নেই, কোনো আলোও নেই, শুধু একটাই অনুভূতি, পৃথিবী এখন নিজের মুখোমুখি। এই গল্প এখানেই শেষ, কিন্তু এই পৃথিবীতে ভয়ের গল্প নয়, একটা প্রশ্ন।